গাজার খান ইউনুস থেকে আবারও ফিলিস্তিনিদের উচ্ছেদ, ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া বন্দীদের বর্ণনায় ভয়াবহ নির্যাতনের তথ্য। যে কোনো মুহূর্তে হিজবুল্লাহর হামলার আতঙ্কে ইসরায়েলিরা, সামরিক বাহিনী ও প্রশাসনের বিশেষ প্রস্তুতি, মাটির নিচে খোলা হয়েছে বিশেষ হাসপাতাল। রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে ভারতের রাজনীতিতে তোলপাড়, হিন্দু সম্প্রদায়কে অপমানের অভিযোগ ক্ষমতাসীনদের, বিজেপির ধর্মীয় রাজনীতির সমালোচনায় বিরোধীরা। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। একের পর এক আশ্রয় হারানোই যেন ফিলিস্তিনিদের নিয়তি। কোথাও মাথা গোঁজার ঠাঁই মিলতে না মিলতেই আবারও নির্দেশ, সেখান থেকে উচ্ছেদের হুমকি, বড়সড় অভিযানে আবারও গুড়িয়ে দেওয়া হবে অস্থায়ী বসতি। সোমবার আরেক দফা খান ইউনিস খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। 9 মাসে এই নিয়ে পঞ্চমবার অঞ্চলটি থেকে সরে যেতে বলা হয়েছে ফিলিস্তিনিদের। কিন্তু কোথায় সেই নিরাপদ স্থান? আবারও অনিশ্চয়তার যাত্রা। ছোট্ট একটা ব্যাগে জীবন ধারণের নানা উপকরণ নিয়ে সবাই পথ ধরেছেন। অবশ্য জীবনই বা আর কতক্ষণের জানা নেই অসহায় এই ফিলিস্তিনিদের। ইসরায়েলি বাহিনীর বার্তা এসেছে, যত দ্রুত সম্ভব খালি করতে হবে প্রিয় জন্মভূমি খান ইউনিস। শিগগিরই স্থল অভিযান শুরু হবে এলাকাটির পূর্বাঞ্চলে। আর তাই জীবন বাঁচাতে সব ফেলে ছুটে চলেছেন অজানা গন্তব্যের দিকে, একটু নিরাপদ একটা ছাদের খোঁজে। মোবাইলে এক অডিও বার্তা এসেছে, তাতে বলা হয়েছে খান ইউনিস ছেড়ে অতি সত্বর নিরাপদ স্থানে সরে যেতে। একটা গাড়িও পাইনি। বাচ্চাগুলো কিভাবে হাঁটছে দেখুন, শুধু আল্লাহর দিকে তাকিয়ে আছি। গাজাবাসীর এই বাস্তুচ্যুতি একটি অন্তহীন চক্র। গেল 9 মাসে ইসরায়েলের অভিযানের ধরন বিশ্লেষণের পর এমনটাই বলছেন বিশ্লেষকরা। বিরতি দিয়ে দিয়ে একই স্থানে বারবার অভিযান চালানোটা ইসরায়েলের একটা কৌশল, আর সে কারণেই বারবার বাস্তুচ্যুত হতে হয় ফিলিস্তিনিদের। ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে বারবার নিরাপদ আশ্রয়ের নামে গাজাবাসীকে এক এলাকা থেকে অন্য এলাকায় সরে যেতে বাধ্য করছে নেতানিয়াহু প্রশাসন। এই 9 মাসে অনেককেই বাস্তুচ্যুত হতে হয়েছে 6 থেকে 7 বার। আর কতদিন যাপন করতে হবে এমন যাযাবর জীবন জানেন না কেউই। শুরুতে ইউরোপীয় হাসপাতাল, তারপর রাফা, সেখান থেকে বেনি সুহেলা থেকে গেলাম নাসের হাসপাতাল। সব শেষে এসে পৌঁছলাম সুমুদ শিবিরে। জানি না আগামীকাল কোথায় থাকব। এই দীর্ঘ যাত্রা খুবই ক্লান্তিকর। গাজায় আগ্রাসন শুরুর পর উপত্যকাটিতে বাস্তুচ্যুত হয়েছেন 20 লাখের বেশি মানুষ। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। রাফা শহরে আরও অন্তত 4 সপ্তাহ আগ্রাসন চালানোর পরিকল্পনা রয়েছে ইসরায়েলের। দেশটির সংবাদ মাধ্যম চ্যানেল 12 এক প্রতিবেদনে দিয়েছে এমন তথ্য। সংবাদ মাধ্যমটি বলছে, তেল আবিবের সামরিক বাহিনী মনে করে রাফায় টানেল নেটওয়ার্ক ধ্বংসে আরও বেশ সময় লাগবে তাদের। এদিকে গাজার সুজাইয়া শহরে তাণ্ডব অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। ড্রোন দিয়ে বাসিন্দাদের লক্ষ্য করে চালানো হচ্ছে হামলা। এছাড়াও মধ্য গাজার বিভিন্ন এলাকায় যুদ্ধ বিমান ও কামানের গোলা ছুড়ে হামলা চালানো হচ্ছে। খান ইউনিসে চলছে ইসরায়েলি বর্বরতা। অসুস্থ কিংবা বৃদ্ধ, ইসরায়েলের কারাগারে ছাড় দেয়া হয় না কাউকেই। 24 ঘন্টা সমান তালে চলে নির্যাতন। এক টুকরো রুটি ছাড়া দেয়া হয় না কোনো খাবারও। পুলিশ প্রহরীরা তো বটেই, বন্দীদের বেধড়ক মারধর করে কয়েদখানার চিকিৎসক, নার্সরাও। সম্প্রতি ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের বর্ণনায় উঠে আসে ভয়াবহ এসব তথ্য। প্রতিদিন কোনো কারণ ছাড়াই বেধড়ক পেটানো হতো। লোহার রড জাতীয় ভারী বস্তু দিয়ে আঘাত করা হতো আঙুলের উপর। আমার সবকটি আঙুল ভেঙে গেছে। বিভীষিকাময় দিন কেটেছে। আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সেলমিয়ার বক্তব্যে এভাবেই উঠে আসে ইসরায়েলি কারাগারে নির্মম নির্যাতনের লোমহর্ষক বর্ণনা। জানান কতটা আতঙ্কে কেটেছে প্রতিটি দিন। নির্যাতনের যেন কোনো শেষ নেই। বন্দীদের সাথে এমনভাবে আচরণ করা হয় যেন তারা কোনো জড়বস্তু। রাত দিনের কোনো তফাৎ নেই।
24 ঘন্টা নির্যাতন চলতে থাকে। এমনকি বৃদ্ধদের বেলায়ও দেয়া হয় না কোনো ছাড়। রাত দিন বলে সেখানে কিছু নেই, 24 ঘন্টা অনবরত চলতে থাকে নির্যাতন। এমনকি বৃদ্ধ বন্দীদের প্রতিও কোনো দয়ামায়া দেখায় না তারা। শুধু পুলিশ নয়, গার্ড থেকে শুরু করে সবাই পালাক্রমে চালায় নির্যাতন। এমনকি কয়েদখানার চিকিৎসক নার্সরাও মারধর করে কয়েদিদের। অসুস্থ হলেও মেলে না চিকিৎসা। ওষুধ তো দূরের কথা, দেয়া হতো না পর্যাপ্ত খাবারও। দিনের পর দিন খেতে দেয়া হয় কেবল এক টুকরো রুটি আর পানি। দিনে একটা মাত্র পাউরুটি খেতে দেওয়া হতো। আমরা যারা মুক্তি পেয়েছি প্রত্যেকে কমপক্ষে 30 কেজি করে ওজন হারিয়েছি। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে শত শত ফিলিস্তিনিকে আটক করেছে নেতানিয়াহু প্রশাসন, যাদের বছরের পর বছর বিনা বিচারে আটকে রাখা হয়েছে। তাদের মুক্তি নিশ্চিতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চায় ফিলিস্তিনিরা। এত অমানবিক আচরণ কেউ কারোর প্রতি করতে পারে তা অকল্পনীয়। এই অমানবিকতার কথা সারা পৃথিবীর সামনে আসা জরুরি। মোরল দেশ ও প্রত্যেক মানবিক সংস্থাগুলোকে আহ্বান জানাচ্ছি সেখানে গিয়ে বন্দীদের দুর্দশা নিজ চোখে দেখে আসতে। কারাগারে আর জায়গা না থাকায় সম্প্রতি 55 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধের মুখে প্রাণ হারিয়েছে আরও 2 ইসরায়েলি সেনা। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী। গাজায় স্থল অভিযান শুরুর পর এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 322 ইহুদি সেনার। এছাড়া 7 অক্টোবরের পর প্রাণ গেছে দেশটির সামরিক বাহিনীর 674 সদস্যের। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গত রবি থেকে সোম এ 2 দিনে অন্তত 44 সেনা আহত হয়েছে, যার মধ্যে 14 জন গাজায় হামলার শিকার হয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত আহত হয়েছে 4000-এর বেশি সেনা। স্থল অভিযানে হামলার শিকার হয়েছেন 2032 জন। পশ্চিম তীরে দিন দিন বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসন। সোমবারও বিভিন্ন এলাকায় ধরপাকড় চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ইহুদি বাহিনীর গুলিতে প্রাণ গেছে এক কিশোরেরও। বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে হেব্রনের বেইত উমারে ঘটে এই ঘটনা। অঞ্চলটির আরব শরণার্থী শিবিরেও এক ফিলিস্তিনিকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে সেনারা। আশামু শহরেও চালায় তাণ্ডব, আটক করে একজনকে। বালাতা শরণার্থী শিবিরেও সাঁড়াশি অভিযান চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এ সময় ফিলিস্তিনিদের সাথে বড়সড় সংঘর্ষ হয় তাদের। সেখানে আটক করা হয় আরও কয়েকজন ফিলিস্তিনিকে। ব্যাপক ধরপাকড় হয়েছে জেনিনে, কালাকিলিয়া ও বেথেলহেমেও। যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলা চালাতে পারে হিজবুল্লাহ, এমন আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েলিদের মাঝে। হাইফা সহ উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় মাটির নিচে খোলা হয়েছে বিশেষ হাসপাতাল। তৈরি করা হয়েছে কন্ট্রোল রুমও। হামলা থেকে বাঁচতে এবং হামলা পরবর্তী কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তারই প্রস্তুতি নিয়ে বিশেষ প্রতিবেদন সম্প্রচার করেছে মার্কিন গণমাধ্যম ফক্স টিভি। ইসরায়েলি হাসপাতাল রামবানে চলছে ভিন্ন রকমের ব্যস্ততা। বন্দরনগরী হাইফার এই হাসপাতালের নতুন একটি অংশ চালু করা হয়েছে মাটির নিচে। হিজবুল্লাহর হামলা থেকে বাঁচতেই এমন সিদ্ধান্ত। যে কোনো সময় হিজবুল্লাহর মিসাইল আঘাত হানতে পারে, এখানে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, তাই আমরা এই ব্যবস্থা নিয়েছি। লেবানন সীমান্ত থেকে মাত্র 40 মাইল দূরে অবস্থিত বন্দরনগরী হাইফা। সম্প্রতি হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধের শঙ্কা জানানো হয় মার্কিন প্রতিবেদনে। এরপর থেকেই যে কোনো সময় হিজবুল্লাহর হামলার আতঙ্কে ইসরায়েলিরা। হাসপাতালের পাশাপাশি মাটির নিচে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম, যেখান থেকে সামরিক বাহিনী এবং বেসামরিক প্রশাসনের সাথে যোগাযোগ করা সম্ভব। এর আগেও আমরা এমন যুদ্ধের মুখোমুখি হয়েছি, তাই বাসিন্দাদের বলবো আপনারা শান্ত থাকুন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণেই আছে। এদিকে কড়াকড়ি বাড়ানো হয়েছে সীমান্ত এলাকাগুলোতেও। গাজা থেকে সেনা সরিয়ে এনে মোতায়েন করা হয়েছে ইসরায়েলি বিভিন্ন শহরের উপকণ্ঠে, যার লক্ষ্য হিজবুল্লাহর হামলা ঠেকানো। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বিজেপি এবং হিন্দুত্ববাদ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্যকে ঘিরে তোলপাড় চলছে ভারতের রাজনীতিতে। ক্ষমতাসীন এনডিএ জোট নেতাদের অভিযোগ হিন্দু সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল, যদিও এসব অভিযোগ উড়িয়ে দিচ্ছে বিরোধী শিবির। তাদের দাবি নিজেদের হিন্দুত্ববাদের ঠিকাদার মনে করেন বিজেপি নেতারা। আর রাহুল গান্ধী বলেছেন সত্যকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है,
बीजेपी पूरा हिंदू समाज नहीं है। 18তম লোকসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে প্রথম ভাষণে তোলপাড় তুলেছেন রাহুল গান্ধী। সোমবার দেয়া ভাষণে বিজেপির দিকে অভিযোগ করে বলেন, হিন্দুত্ববাদের নামে হিংসার বিদ্বেষ ছড়াচ্ছে ক্ষমতাসীনরা। রাহুল গান্ধীর এমন বক্তব্যের স্বভাবতই চড়েছে উত্তেজনার পারদ। তার বক্তব্য এক্সপাঞ্জও করা হয়। মঙ্গলবার লোকসভায় প্রবেশের আগে কংগ্রেসের এই নেতা জানান, তার বক্তব্যে কোনো মিথ্যাচার ছিল না, সত্যকে অস্বীকার করার সুযোগ নেই বলেও জানান তিনি। এটা মোদিজির পৃথিবী, এখানে সত্য কথাকে এক্সপাঞ্জ করা যায়, কিন্তু বাস্তবতা এমন যে সেখানে সত্যকে অস্বীকার করার সুযোগ নেই। যা বলার প্রয়োজন আমি তা বলে দিয়েছি, সেটাই সত্য। আমার বক্তব্য যত এক্সপাঞ্জ করা হোক না কেন, সত্যকে কখনো অস্বীকার করা যাবে না। এনডিএ জোটের দাবি, রাহুলের বক্তব্যের মাধ্যমে সব হিন্দুদের অপমান করা হয়েছে। যদিও এই দাবি উড়িয়ে বিরোধী শিবির বলছে, হিন্দু ধর্ম নিয়ে বিজেপির রাজনীতির সমালোচনা করেছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী তার বক্তব্যে হিন্দুদের ধ্বংসাত্মক, মিথ্যুক এবং বিদ্বেষী আখ্যা দিয়েছেন। তিনি শুধু মিথ্যাচারই করেননি, বরং 125 কোটি হিন্দুকে অপমানও করেছেন। রাহুল গান্ধী বিরোধী দলীয় নেতা হয়তো হয়েছেন, কিন্তু তার পরিমিতিবোধ এখনো তৈরি হয়নি। অকারণে কিছু বিতর্ককে তিনি উস্কে দিচ্ছেন। কোনো বিষয়ে দ্বিমত থাকলে তাতে উনি তথ্য এবং যুক্তি দিয়ে উত্থাপন করতে পারতেন। বিজেপির নেতারা নিজেদের হিন্দু ধর্মের ঠিকাদার মনে করেন। তাদের উদ্দেশ্য করেই ওই মন্তব্য করেছেন রাহুল গান্ধী। সমগ্র হিন্দুদের জন্য তার বক্তব্য নয়। আমিও একজন হিন্দু, আমার তো মনে হয়নি উনি হিন্দু ধর্মকে আক্রমণ করে কিছু বলেছেন। এর আগে লোকসভায় বিতর্ককে কেন্দ্র করে বৈঠকে বসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ জোটভুক্ত দলগুলোর নেতারা। বিজেপির সিনিয়র নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীরা অংশ নেন বৈঠকে। এদিকে পার্লামেন্টে রাহুল গান্ধীর বক্তব্যের পর গুজরাটের আহমেদাবাদে কংগ্রেসের কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। ইরানের নির্বাচনের আগ মুহূর্তে মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে পশ্চিমাদের সাথে সম্পর্ক ও পরমাণু চুক্তি। বিশ্ব শক্তিগুলোর সাথে সম্পর্ক জোরদারের পক্ষে সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্সিয়াল বিতর্কে তিনি স্পষ্ট করলেন, পুনরুদ্ধার করতে চান পরমাণু চুক্তি। তবে আবারও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের প্রতি অবিশ্বাসের কথা জানালেন কট্টরপন্থী সাইদ জালালি। রান অফের 4 দিন আগে ইরানের প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি দুই প্রার্থী। পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক সংস্কার ইস্যু ছিল দুজনের বিবাদের মূল এজেন্ডা। পশ্চিমের সাথে বৈরিতা দূর করতে চান সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। নারী অধিকার ও স্বাধীনতার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তার। বিতর্কে 2015 সালের পরমাণু চুক্তির পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেন। আবারও চুক্তি পুনরুদ্ধারে আলোচনা শুরুর অঙ্গীকারও করেন। আমাদের নীতি, মূল্যস্ফীতি, নারীদের প্রতি আচরণ ও ইন্টারনেটে সেন্সরশিপ আরোপ, এসব কারণে সাধারণ মানুষের সাথে আমাদের দূরত্ব বাড়ছে। শুরুতে নিজের দেশের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে, এরপর স্বীকার করতে হবে বিশ্বের সাথে দর কষাকষির মাধ্যমে নিজেদের অংশ আদায় করে নেওয়ার উপরই আমাদের স্বার্থ নির্ভর করে। আমরা যদি ভাবি আজকের বিশ্বে খাঁচা তৈরি করব, সেটা ভুল। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির ঘনিষ্ঠ কট্টরপন্থী সাইদ জালালি চান 1979 সালের ইসলামী বিপ্লবের মৌলিক আদর্শ ধরে রাখতে, দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানে পরিকল্পনার কথা জানান। পশ্চিমাদের সাথে সম্পর্ক আর পরমাণু চুক্তি পুনরুদ্ধার নিয়ে পেজেশকিয়ানের চিন্তাভাবনার ঘোর বিরোধিতা করেন তিনি। আইএইএ 15 বার বলেছে ইরান সব শর্ত পূরণ করেছে, কিন্তু যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে গিয়েছে। ফলাফল কি হলো? 800 থেকে 1500-তে গিয়ে দাঁড়ালো নিষেধাজ্ঞার সংখ্যা। ইরান 2 মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করছে এখন, কারণ কোনো চুক্তির জন্য অপেক্ষা করিনি। এটা ভাবা ভুল হবে যে সবকিছু 3 শক্তির উপর নির্ভরশীল। অবশ্য ইরানের সর্বময় ক্ষমতার অধিকারী বলে বিবেচিত আয়াতুল্লাহ খামেনির উপরই নির্ভর করছে দেশটির যাবতীয় নীতি। তাই নির্বাচনী প্রচারণার অঙ্গীকার কতটুকু পালন করতে পারবেন প্রার্থীরা, তা নিয়ে সন্দেহ ভোটারদের। আমি ভোট দেইনি, কারণ এই পরিস্থিতিতে পরিবর্তনের কোনো আশা আমার নেই। আমার মত হলো এই অবস্থা থেকে উত্তরণের এটাই শেষ সুযোগ। এরপরও যদি অবস্থা না বদলায়, যে 40% ভোট পড়েছে তাও আর পড়বে না। গত শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী 50%-এর বেশি সমর্থন না পাওয়ায় দ্বিতীয় ধাপে গড়ায় ভোট। ফলাফলে জলিলির তুলনায় অল্প ব্যবধানে এগিয়েছিলেন পেজেশকিয়ান। ডরথি তাসরিন, যমুনা নিউজ।
সাবেক প্রেসিডেন্ট হিসেবে বেশ কিছু অভিযোগ থেকে দায়মুক্তি পেলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে দেয়া হয় এই রায়। মার্কিন আদালতের রায়কে দেশের সংবিধান ও গণতন্ত্রের জন্য বড় বিজয় বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের 10 জন বিচারকের প্যানেলের দেয়া রায়ে বলা হয়, সাংবিধানিক এখতিয়ারের আওতায় ট্রাম্পের নেয়া পদক্ষেপের জন্য দায়মুক্তি পাবেন তিনি। এর মধ্যে 2020 সালের নির্বাচনের ফল পরিবর্তনের চেষ্টায় যে অভিযোগ সেটিও রয়েছে, তবে ব্যক্তিগত অভিযোগগুলো থেকে রেহাই পাবেন না। শুনানির সময় পিছিয়ে দেয়ায় শিগগিরই সুরাহা হচ্ছে না সেসব মামলার, অর্থাৎ আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে কোনো রায় হওয়ার সম্ভাবনা নেই। এর আগে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার অভিযোগে প্রমাণিত হয় ট্রাম্পের বিরুদ্ধে। ডোনাল্ড ট্রাম্পকে দায় মুক্তি দিয়ে মার্কিন সুপ্রিম কোর্ট প্রমাণ করল অসীম ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। চলমান একাধিক মামলায় ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়ে সর্বোচ্চ আদালতের রায়ে অসন্তোষ জানিয়েছেন তিনি। আক্ষেপ নিয়ে বলেছেন, বিপজ্জনক এক নজির তৈরি করল এমন সিদ্ধান্ত, যা মার্কিন জনগণের ক্ষতির কারণ হবে। চলমান মামলাগুলোর শুনানি পিছিয়ে দেয়া নিয়েও সমালোচনা করেছেন তিনি। বলেছেন, জনগণের জানার অধিকার রয়েছে 2021-এর 6 জুন ট্রাম্পের ভূমিকা কী ছিল। নির্বাচনের আগে তা জানা সম্ভব হচ্ছে না। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর কার্যালয় মার্কিন প্রেসিডেন্সি। এখানে আপনার বিচার বিবেচনা কেবল নয়, চরিত্রের পরীক্ষাও করা হয়। পূর্ণ ক্ষমতা অনুশীলনের সাহস এবং ক্ষমতার সীমিত চর্চার প্রতি সম্মান দেখানোর মতো মুহূর্ত তৈরি হয় এখানে। আমেরিকার কোনো রাজা থাকবে না, এমন নীতির উপর গঠিত হয়েছিল এই দেশ। কেউই আইনের ঊর্ধ্বে নয়, এমনকি প্রেসিডেন্টও। তবে আজ সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত এই মূলনীতিকে বদলে দিল। পূর্ব ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় বেরিল। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় বিপর্যয়কর ক্যাটাগরি 5 মাত্রার শক্তি নিয়ে বার্বাডোজ, গ্রানাডা সহ বেশ কয়েকটি দ্বীপে আঘাত হানে বেরিল। সময়ের সাথে সাথে আরও শক্তি সঞ্চয় করতে থাকে বেরিল। অত্যন্ত বিপজ্জনক হয়ে আঘাত হানে উইন্ডওয়ার্ল্ড দ্বীপপুঞ্জে। যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় রাত 8টা নাগাদ দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে দ্রুত সরে যেতে শুরু করে ঝড়টি। সে সময় আরও শক্তিশালী হয়ে ওঠে সেটি। বাতাসের বেগ রেকর্ড করা হয় ঘন্টায় 155 মাইল পর্যন্ত। সাথে ছিল ভারী বৃষ্টি, ঝড় আর জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে বেশ কিছু উপকূলীয় এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রানাডা ও বার্বাডোজ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রানাডার 95% এলাকায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজার হাজার বাড়িঘরও। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিজমি, বিধ্বস্ত বহু স্থাপনা, ঘটেছে প্রাণহানিও। তবে এখনও সংখ্যা স্পষ্ট করে জানায়নি প্রশাসন। ইউক্রেনের অন্তত 5টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংস করা হয়েছে ইউক্রেনের সুখো 27 ফাইটার জেট। মস্কো জানিয়েছে, দেশটির সেন্ট্রাল পেলটোভা অঞ্চলের একটি বিমান ঘাঁটিতে ইস্কান্দার এম মিসাইল ছুড়ে এসব যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 2টি বিমান। দাবির সপক্ষে একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার কথা স্বীকার করলেও এখনও ক্ষয়ক্ষতির তথ্য দেয়নি কিয়েভ। উড়ন্ত বিমানে তীব্র ঝাঁকুনি খেল বিমান। এবার এয়ার ইউরোপের ব্রাজিল উরুগুয়ে ফ্লাইটের যাত্রীরা পড়লেন এমন অভিজ্ঞতার মুখে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার ব্রাজিলের ন্যাটাল বিমানবন্দর থেকে স্থানীয় সময়ে 2:30টায় রওনা হয় বোয়িং 737 বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণ পর হঠাৎই সজোরে কেঁপে ওঠে বিমানটি। অনেকেই পড়ে যান আসন থেকে। ঝাঁকুনির তীব্রতায় অনেকেই মাথায় আঘাত পান। বিমানের ছাদের সাথে দ্রুত বিমানটি ঘুরিয়ে ন্যাটাল বিমানবন্দরেই অবতরণ করা হয়। আহতদের নেওয়া হয় হাসপাতালে। দুর্ঘটনার পর যাত্রীদের আনতে মাদ্রিদ থেকে আরেকটি বিমান পাঠানো হয় ন্যাটাল বিমানবন্দরে। ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। মারা গেছেন 9 জন, আহত হয়েছেন আরও 4 জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার স্থানীয় সময় রাতে হয় এই দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, সবুজ বাতি দেখে রাস্তা পার হচ্ছিলেন হতাহতরা। এমন সময় ভুল লেন থেকে এসে তাদের গায়ে উঠে পড়ে গাড়িটি। ঘটনাস্থলেই প্রাণ যায় 9 জনের। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, রাস্তার উপর পড়ে থাকা নিথর মানুষগুলোকে বাঁচাতে প্রাথমিক চিকিৎসা হিসেবে সিপিআর দিতে শুরু করেছেন এক পুলিশ সদস্য। ঘটনার তদন্ত চলছে বলেও জানানো হয়েছে। তবে কাউকে আটক করা হয়েছে কিনা এ বিষয়ে প্রকাশ করেনি সেই ধরনের কোনো তথ্য।
দক্ষিণ কোরিয়ায় ন্যায্য বেতনের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে জনপ্রিয় মোবাইল ফোন ও ব্র্যান্ড ও মাইক্রোচিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং এর কর্মীরা। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন ওয়ার্কার ইউনিয়নের প্রেসিডেন্ট সন উ মক। জানিয়েছেন ৮ জুলাই শুরু হবে ধর্মঘট। ন্যায্য বেতনের, কর্মক্ষমতা ভিত্তিক বোনাস ও বার্ষিক ছুটি একদিন বাড়ানোই স্যামসাং কর্মীদের দাবি। সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে প্রতিবাদ কর্মসূচি। বেতন নেই তো কাজ নেই, এই স্লোগানে চলবে কর্মবিরতি। এর আগে গেল মাসেও ন্যায্য বেতন না দেওয়ার অভিযোগে একসাথে ওয়াকআউট করেন ইউনিয়নের ২৮,০০০ কর্মী। কর্মবিরতি পালন করেন একদিন। এই ইস্যুতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি স্যামসাং কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।